এই সেই বেবি যাকে আমরা হোল বডি হাইপোথার্মিয়া বা কুলিং থেরাপি দিয়েছিলাম। আজকে 17 দিনের মাথায় সে আজকে ভালো হয়ে বাড়ি যাচ্ছে। দেখুন কি সুন্দর পিটপিট করে চেয়ে আছে, আমাদের কথা শুনছে আর মাঝে মধ্যে হাসছে। নমস্কার। আপনি কি জানেন যে আমাদের দেশে সদ্যজাত শিশু বা নিউবর্ন বেবির মৃত্যুর কারণ প্রধানত কি? প্রধানত দুটি। একটি হচ্ছে প্রিম্যাচিউরিটি, অর্থাৎ সময়ের অনেক আগে জন্মে যাওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া, অর্থাৎ জন্মের পরে যদি কোনো বাচ্চা কাঁদতে না পারে, তার শরীরে যদি অক্সিজেন যথেষ্ট মাত্রায় কমে যায়, তাহলে তার ব্রেন ড্যামেজ হয় এবং সেই সঙ্গে আনুষঙ্গিক যে অন্যান্য অর্গান তারও ড্যামেজ হয়। তাতে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে তার মৃত্যু ঘটে বা বিকলাঙ্গতা থেকে যায়। দেখা যায় যে সাধারণ চিকিৎসা যদি তাকে দেওয়া হয়, যে কোনো বাচ্চা জন্মের পরে কাঁদতে পারলো না এবং সে যথেষ্ট মাত্রায় ক্ষতিগ্রস্ত হলো, তাকে যদি সাধারণ চিকিৎসা এখনও যদি যেটা অন্যান্য সব জায়গায় আর কি করা হয় সেটি করা হয়, তাহলে তার 80% ক্ষেত্রে তার মৃত্যু ঘটে। অর্থাৎ 100 জনের মধ্যে 80 জনের মৃত্যু ঘটবে এবং 20 জন বাঁচবে। এবং এই 20 জন যারা বাঁচবে তাদের কিন্তু 80% সিকুয়েলি থাকবে এবং মাত্র 20%, এই 20%-এর 20% মাত্র সুস্থ স্বাভাবিক থাকবে। অর্থাৎ এই 100 জনের মধ্যে 96 জন হয় মারা যাবে বা বিকলাঙ্গ থাকবে এবং 4 জন মাত্র সুস্থ থাকবে। প্রথমে চলুন আমরা দেখে নিই যে একজন সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া বা যার এই ধরনের সমস্যা ঘটেছিল, তার যদি ঠিক চিকিৎসা না করা হয় তাহলে তার কি পরিণতি হতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ এই বার্থ অ্যাসফিক্সিয়া জনিত যে ব্রেন ড্যামেজ এবং তার যে সিকুয়েলি অর্থাৎ বিকলাঙ্গতা হওয়ার যে প্রবণতা, সেটাকে কিভাবে আটকানো যায় সেটার আলোচনা আমরা এই ভিডিওতে করব। জন্মের সময় ওজন কত হয়েছিল? 2 কেজি 700। বেরিয়ে কাঁদতে পারেনি? না। তো তারপরে কি ও কাঁচের ঘরে ভর্তি ছিল? তার কাঁচের ঘরে ভর্তি 13 দিন। 13 দিন ভর্তি ছিল। খিঁচুনি হয়েছিল। খিঁচুনি হয়েছিল। ডাক্তার বলেছিলেন যে জন্মের পরে কাঁদতে না পারার জন্যে ব্রেনের ক্ষতি হয়েছে। তো এখন বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছরে বাচ্চা এখন হাঁটতে তো শেখেনি। না। তো এখন কি পারে আর কি পারে না? কি বলবো আর, এখন তো বসতে হাঁটতেই পারে না। আচ্ছা, আর ওর এরকম ঘাড় শক্ত হওয়া তো এখনো হয়নি এবং নিজে তো বসতে শেখেনি, আর দাঁড়াতে তো পারেই না, নিজে থেকে ওঠা বা ঘোরা কোনো রকম ক্ষমতা কিছু নেই। আচ্ছা, ওকে একটু দাঁড় করানোর চেষ্টা করো তো দেখি। দাঁড়াও। তাহলে কি এই বার্থ অ্যাসফিক্সিয়া হলে তার কোনো চিকিৎসা নেই যাতে এই পরিণতি আটকানো যায়? অবশ্যই আছে। চলুন আমরা দেখে নেব এখন যে এই বার্থ অ্যাসফিক্সিয়া হলে কিভাবে এর চিকিৎসা করা সম্ভব যাতে এই ধরনের পরিণতি তার না হয়। জন্মের সময় যদি কোনো সদ্যজাত শিশু জন্মের পরে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস না নিতে পারে, অর্থাৎ তার 1 মিনিটের মধ্যে সে যদি নিঃশ্বাস চালু না হয় বা নিজে নিজে না কাঁদে এবং তাকে যদি প্রপারলি রিসাসিটেশন না করা হয়, তাহলে কিন্তু তার ব্রেন ড্যামেজ ঘটে। এই যে জিনিসটাকে, এটাকে বলে বার্থ অ্যাসফিক্সিয়া, এবং আরও ভালোভাবে সেটাকে ডিসক্রাইব করতে গেলে তাকে বলে HIE, অর্থাৎ হাইপক্সিক ইসকেমিক এনকেফেলোপ্যাথি। এই HIE বা বার্থ অ্যাসফিক্সিয়া হলে বাচ্চার সিভিয়ার ব্রেন ড্যামেজ হয়। এটি দুটো ফেজে হয়। একটা হচ্ছে যে যখন সে অক্সিজেন পাচ্ছে না, সে মায়ের পেটের ভিতরে থাকাকালীন। তো জন্মের পরে যদি তার নিজে সে ফুসফুস কাজ করতে শুরু না করে, অর্থাৎ তার নিজে তার ফুসফুস যদি না ইনফ্লেট করে এবং নিঃশ্বাস সে না নেয়, তাহলে তার শরীরে অক্সিজেন ফার্দার যাবে না এবং তার কিন্তু ফার্দার ব্রেন ড্যামেজ হবে। এবং দেখা যায় যে এই যে ব্রেন ড্যামেজ, এটা সাধারণত দুটো পর্যায়ে হয়, যেরকম বললাম। এক হচ্ছে যে প্রথমে যে অক্সিজেন গেল না, সেটা অনেকক্ষণ ধরে হয়তো মায়ের পেটের ভেতরে থাকাকালীন হয়েছে। বেরোনোর পরে যদি তাকে রিসাসিটেট করেও দেওয়া হয়, অর্থাৎ তার দেখা গেল যে রিসাসিটেশন করতে প্রচুর টাইম লাগছে, তাহলে ধরে নেওয়া হয় যে তার প্রাইমারি ব্রেন ড্যামেজ বা প্রাইমারি যে ব্রেন ইনসাল্ট সেটা এতটাই হয়েছে, সেটা একটা ডেঞ্জারাস লেভেলে হয়ে গেছে। এবং এদেরকে নিঃশ্বাস প্রশ্বাস চালু করে দেওয়ার পরেও হয়তো দেখা গেল 10 মিনিট 15 মিনিট লাগলো তাকে নিঃশ্বাস প্রশ্বাস চালু করতে, এবং তারপরে তার হার্ট রেট ফিরে আসলো এবং তার স্যাচুরেশন ফিরে আসলো। এদের একটা সেকেন্ডারি ব্রেন ড্যামেজ আবার 6 ঘন্টার মধ্যে শুরু হয়। তার একটা জটিল একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলে ব্রেনের মধ্যে। এই 6 ঘন্টার পরে যে সেকেন্ডারি এনার্জি ফেলিয়ার বা সেকেন্ডারি ব্রেন ড্যামেজ চালু হয়, তাতে ব্রেন পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই যে সেকেন্ডারি এনার্জি ফেলিয়ার বা সেকেন্ডারি ব্রেন ড্যামেজ, এটাকে প্রিভেন্ট করার জন্যে যে ট্রিটমেন্ট দরকার হয় সেটা শুরু হওয়া উচিত 6 ঘন্টার মধ্যে, এবং এই চিকিৎসার নাম হচ্ছে হোল বডি হাইপোথার্মিয়া থেরাপি, অর্থাৎ কুলিং থেরাপি। এটা এক ধরনের নিউরো প্রোটেকশন থেরাপি,
চলুন আমরা দেখাই আমাদের একটি বাচ্চাকে আমরা এই যে হাইপক্সিয়ার জন্যে নিউরো প্রোটেকশন দেওয়া বা এই যে কুলিং থেরাপি আমরা করছি এবং তাকে আমরা কিভাবে করছি। এই যে বেবি আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি জন্মের পরে পরে এ কাঁদতে পারেনি এবং একে রিসাসিটেশন করতে হয় এবং সেটা প্রায় 20-25 মিনিট ধরে রিসাসিটেশন করার পরে ওর নিঃশ্বাস প্রশ্বাস ফিরে আসে এবং ওর যে হার্ট রেট এবং ওর যে স্যাচুরেশন সেগুলো স্বাভাবিক হয়। তারপর আমাদের এখানে তারা স্থানান্তরিত করে। তো এ প্রাইমারি ব্রেন ড্যামেজে অলরেডি তার একটু হয়েছে। এবার তার সেকেন্ডারি ব্রেন ড্যামেজ প্রিভেন্ট করার জন্য আমরা হোল বডি হাইপোথার্মিয়া কীভাবে করছি, এই যে দেখা যাচ্ছে এটি একটি কুলিং জ্যাকেট এবং এই কুলিং জ্যাকেটের মধ্যে অসংখ্য চ্যানেল রয়েছে। এই যে চ্যানেলগুলো এগুলো এরকম 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 করে চলে গেছে। তো এই জ্যাকেট এটা এই যে মাথার পাশে দেখা যাচ্ছে এইটাই কন্টিনিউয়াস হয়ে এখানে এর যে বডি সেটাতে র্যাপ করা হয়েছে, ওর পাগুলোকে র্যাপ করা হয়েছে এবং ওর পিঠের পুরোপুরি সেই কুলিং জ্যাকেটের মধ্যে ওর সারা শরীর তার সংস্পর্শে আছে। এবং এই কুলিং জ্যাকেটের মধ্যে দিয়ে এই দুটো পাইপ দিয়ে এই যে যন্ত্রটা এটাকে বলে ক্রিটিকুল মেশিন বা যে হোল বডি যে হাইপোথার্মিয়া দেওয়া হয় এটা হচ্ছে কুলিং মেশিন, এর সঙ্গে এটা কানেক্টেড। আইডিয়া কি, যে দেখা গেছে যে এদের যদি 72 ঘন্টা হিমায়িত অবস্থায় রাখা হয়, অর্থাৎ এদের যে শরীরের যে টেম্পারেচার, আমরা জানি যে শরীরের টেম্পারেচার হচ্ছে 36.5 ডিগ্রি সেলসিয়াস, এদের টেম্পারেচার যে কোর টেম্পারেচার অর্থাৎ ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ বা ব্লাডের টেম্পারেচার সেটা আস্তে আস্তে কমিয়ে 33.5 ডিগ্রি ±1 ডিগ্রিতে নিয়ে চলে আসা হয় এবং এই অবস্থায় ওদেরকে 72 ঘন্টা রেখে দেওয়া হয়। এবং দেখা গেছে যে ফার্দার যে এই যে সেকেন্ডারি ব্রেন ড্যামেজ, যেটা কিছুটা সুনামির মতো, অর্থাৎ ভূমিকম্পের পরে সুনামির মতো, ভূমিকম্প একটা ধ্বংস করে দিয়ে চলে গেল, তারপরে সুনামি ওয়েভ এসে আবার সব ধ্বংস করে দিয়ে চলে যাবে। তো এই যে সেকেন্ডারি ব্রেন ড্যামেজের যে ওয়েভটা সেটা আসে না এবং এদের যে ব্রেন সেটা কিন্তু ভালো থাকে বা প্রিজার্ভ থাকে এবং এদের যে বিকলাঙ্গ হওয়ার চান্স সেটা অনেকটা কমে যায়। আমরা একে এই কুলিং জ্যাকেটের মধ্যে জড়িয়ে রেখেছি এবং এর টেম্পারেচার মনিটর করছে এই মেশিন এবং আমরা সেট করে দিয়েছি যে ওর যে কোর টেম্পারেচার সেটা 33.5 টু 34 এর মধ্যে আমরা রাখি, 34 এখানে সেট করা হয়েছে এবং এই ওয়াটার চ্যানেল এই যে পাইপ এর মধ্যে দিয়ে যাচ্ছে নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট টেম্পারেচারের নিরাই এর মধ্যে দিয়ে ওয়াটার প্রবাহিত হচ্ছে, এরকম এরকম গিয়ে আবার ফিরে চলে আসছে। তো একটা দিয়ে যাচ্ছে আর একটা দিয়ে আসছে। তো যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ এর টেম্পারেচার বেড়ে যাচ্ছে ওই 34 এর উপরে, তখন ও ঠান্ডা জল পাঠাচ্ছে। এইভাবে এটাকে বলা হয় সার্ভো কন্ট্রোল একটা কুলিং মেশিন। তার ফলে এর টেম্পারেচার আমরা 34 ডিগ্রিতেই মেনটেন করতে পারছি। মেশিনের গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে কোর টেম্পারেচার অর্থাৎ যে ব্লু লাইনটা সেটাকে ওই 34 ডিগ্রির আশেপাশে মেনটেন করার জন্যে কখনো কখনো ও গরম জল পাঠিয়েছে, কখনো কখনো ঠান্ডা জল পাঠিয়েছে এবং যে পিঙ্ক যে লাইনটা সেই যে ওই যে জলের যে টেম্পারেচার সেটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ এটা নিজে নিজে কখনো কম বেশি হালকা গরম হালকা ঠান্ডা এরকম পাঠিয়ে ওর কিন্তু যে কোর টেম্পারেচার সেটাকে কিন্তু 34 ডিগ্রিতেই মেনটেন করে রেখেছে। শুধুমাত্র একে হিমায়িত করে রাখলেই চলে না, যেটা দরকার হয়, কারণ ও তো এই সময়তে নিঃশ্বাস প্রশ্বাস ওর কমে যাবে। অর্থাৎ কি, যে কাউকে যদি কুলিং করে দেওয়া হয়, ঠান্ডা করে দেওয়া যায়, তার কিন্তু নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমে যায় এবং কোনো বেবি যদি এরকম বার্থ অ্যাসফিক্সিয়াতে সাফার করে তার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আরও কমে যায়। অতএব তাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। ওর শ্বাসনালীর মধ্যে আমরা একটা টিউব পরিয়ে দিয়েছি, এন্ডোট্রেক্রিয়াল টিউব, এবং সেটা এইভাবে এই ভেন্টিলেটার মাধ্যমে, ডেডিকেটেড নিওনেটাল ভেন্টিলেটার SLE 6000 এর মাধ্যমে আমরা ওকে ভেন্টিলেশন দিচ্ছি এবং নিঃশ্বাস প্রশ্বাস পুরোটাই কিন্তু ওর মেশিন কন্ট্রোল করছে। এইভাবে ওর শরীরে অক্সিজেনের মাত্রা সেটা আমরা ঠিক রেখেছি এবং তাতে ওর হার্ট রেট ঠিক আছে, যদিও এই কুলিং করলে অ্যাকচুয়ালি হার্ট রেট কমে যায় এবং সেটা নর্মাল, এবং ব্লাড প্রেশারও আমরা মনিটর করছি যে হ্যাঁ ব্লাড প্রেশারও ঠিক আছে। আরেকটি যন্ত্রের মাধ্যমে আমরা মনিটর করি যে ওর যে ব্রেন ফাংশন সেটা কীরকম হচ্ছে। ইনিশিয়ালি যখন আমরা ওকে কুলিংয়ে শুরু করি তখন দেখা যায় ওর ব্রেন ফাংশন খুব খারাপ ছিল এবং আস্তে আস্তে সেই যে সেরিব্রাল ফাংশন মনিটর, তার ব্রেন ফাংশন অ্যাম্পলিটিউড EEG বলে, তা দিয়ে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে তার ব্রেনের ফাংশন ইমপ্রুভ করছে কিনা। এই যে মাথাটি র্যাপ করা আছে, এই দেখুন এর মধ্যে দিয়ে কিছু ওয়্যার বেরিয়ে আসছে। এইগুলো হচ্ছে জেল, একটা ইলেকট্রোড এর মাথার যে স্ক্যাল্পের মধ্যে সেখানে প্লেস করা আছে এবং সেটা এই যে যন্ত্রটা, এই যন্ত্রের মাধ্যমে সেটা আরেকটি যন্ত্রে চলে যাচ্ছে। এটাকে বলে সেরিব্রাল ফাংশন মনিটর CFM বা অ্যাম্পলিটিউড EEG মেশিন।
এতে আমরা দেখতে পাচ্ছি যে ওর যে ব্রেনের ট্রেসিং সেটা বেশ খারাপ নয়, ভালো। যখন শুরু করেছিলাম তখন কিন্তু এটা খুবই খারাপ ছিল। যখন কুলিং শুরু হয়েছিল এই যে ট্রেসিংটা, দিস ইজ ভেরি ব্যাড ট্রেসিং, এই ট্রেসিংটা। তো এই ট্রেসিংটা আস্তে আস্তে খারাপ ছিল এবং আস্তে আস্তে এটা অ্যাকচুয়ালি হয়তো দেখা যাবে এটা 5 থেকে 6 ঘন্টার একটা ট্রেসিং, এবং আস্তে আস্তে ওর কিন্তু ট্রেসিংটা ভালো হচ্ছে। এবং আমরা এই যে এখনকার যে ট্রেসিং, এটা খুব ভালো না হলেও এটা কিন্তু ভালো অন্যান্য পুরনো যে ট্রেসিং দেখলাম তার থেকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ওর ব্রেনের ফাংশন আস্তে আস্তে ফিরছে। এই সময়তে ওর ব্লাড প্রেশার অনেক সময় কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ওকে আমরা আইনোট্রোপ দিচ্ছি, এবং যাতে ওর কোনো ব্যথা না হয় সেই জন্য ব্যথার ওষুধ ওকে সিডেটিভ দেওয়া হচ্ছে, এবং ওকে কন্টিনিউয়াস মিডাজোলাম ইনফিউশনও রাখা হচ্ছে যাতে ও কনভালশন অ্যাকচুয়ালি হচ্ছিল সেগুলো যাতে কন্ট্রোল করা যায়। অন্যান্য যে ওষুধ তার সঙ্গে কন্টিনিউয়াস মিডাজোলাম ইনফিউশনে চলছে যাতে ও নড়াচড়া একদমই করতে না পারে, এবং খুব শান্তিপূর্ণভাবে ওর এই যে কুলিং যে ফেজ সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। পুরো প্রক্রিয়াটি আরেকবার দেখায়। ওকে এরকম কুলিং জ্যাকেটের মধ্যে আবদ্ধ করে রেখে আমরা ওকে কুলিং মেশিনের সঙ্গে কানেক্ট করেছি যাতে ও কুলিং পায়, এবং ওর টেম্পারেচার, কোর টেম্পারেচার একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, তার জন্য বেশি না বাড়ে। ওর ব্রেন ফাংশন আমরা মনিটর করছি। এই সময় ওকে অ্যাডভান্স লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভেন্টিলেশনের মাধ্যমে। পর্যায়ক্রমে বিভিন্ন ওষুধও পাচ্ছে, সেই সঙ্গে ওর যে হার্ট রেট এবং যে স্যাচুরেশন এগুলো সব স্বাভাবিক মাত্রায় আছে। এই পুরো যে সিস্টেম সেটা এই রকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশন দেখা যায়, যে কারোরই একটু ভয় লাগতে পারে যে এত কিছু মিলে ও কী করে আছে। তো যাই হোক, এটা আমরা করে থাকি, আমরা এটাই দিনরাত করে চলেছি। তো এই একটি বার্থ অ্যাসফিক্সিয়া যদি হঠাৎ করে হয়ে যায়, তার বেবিকে যদি ঠিক করার চেষ্টা করতে হয় তাহলে এত কিছু মেশিনপত্র লাগে, এবং সঙ্গে লাগে ডেডিকেটেড নার্সিং টিম এবং ডেডিকেটেড ডক্টরস টিম। তো এই যে ডেডিকেটেড নার্সিং টিম এবং ডেডিকেটেড ডক্টরস টিম, এই সব কিছু যদি একসঙ্গে ফাংশন করে তাহলেই এই ধরনের একটা কুলিং বেবিকে আমরা বাঁচিয়ে তুলতে পারবো এবং সফলভাবে তাকে বাঁচিয়ে তুলতে পারবো। উদ্দেশ্য কি, যে এর যে ব্রেন ড্যামেজ অলরেডি কিছুটা হয়েছিল সেইখান থেকে ফার্দার যেন ব্রেন ড্যামেজ না হয়, এবং এ যদি বেঁচে যায় এ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কোনো রকম বিকলাঙ্গতা এর মধ্যে না থাকে। ডেভেলপড কান্ট্রিতে কোনো বেবি যদি বার্থ অ্যাসফিক্সিয়াতে সাফার করে তাকে কুলিং দেওয়াটা ম্যান্ডেটরি, এবং সেটা 6 ঘন্টার মধ্যে তাকে দিতে হবে। যদি সেটা না দেওয়া হয় এবং সে যদি বার্থ অ্যাসফিক্সিয়া সাফার করে এবং তার ওজন যদি মোটামুটি ভালো একটা ওজন এবং 36 উইক্সের ওপরে যদি তার জেস্টেশন হয়, তাকে অবশ্যই কুলিং দিতে হবে, না হলে সেটা গাফিলতির পর্যায়ে ধরা হয়। আমাদের দেশে কিন্তু এটি এখনও প্রচলন অতটা নেই, এবং এই যে পুরো যে ইস্টার্ন রিজিয়ন, পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের এই কিশোরী চিলড্রেন হসপিটালে আমরা প্রথম কিন্তু কুলিং শুরু করি, এবং আমাদের এখানের কিন্তু রেজাল্ট বেশ ভালো। আমরা এখনও অবধি যতগুলো কুলিং করেছি তাতে সাকসেস রেট কিন্তু মোর দ্যান 80%, সেটা কিন্তু খুব একটা কম নয়। এখনও কুলিং ফেজে আছে, কুলিং ফেজ ওর কমপ্লিট হয়েছে, 72 আওয়ার্স হয়ে গেছে। এবার ওকে আমরা রিওয়ার্মিং ফেজে যাব, অর্থাৎ ধীরে ধীরে আগামী 12 ঘন্টার মধ্যে এই যে 34 ডিগ্রিতে নিয়ে আসা হয়েছে এখান থেকে আস্তে আস্তে 0.1 0.2 করে করে ওকে আমরা 36.5-এ নিয়ে যাব। তারপর একসময় ওকে কুলিং খোলা হবে, এবং তারপর যখন ওর ভেন্টিলেশন এর প্রয়োজনীয়তা কমবে একসময় ভেন্টিলেশন থেকেও খোলা হবে। আমরা এবার ওকে রিওয়ার্মিং ফেজে যাব, অর্থাৎ আস্তে আস্তে ওর টেম্পারেচার বাড়াতে থাকবো, এবং সেটা অটোমেটিক্যালি এই সার্ভো কন্ট্রোল মেশিনের মাধ্যমেই সেটা হবে। এই কন্ট্রোল রিওয়ার্মিং এটা আমরা এখন অন করলাম, এবং এটা আমরা ও দেখাচ্ছে যে হ্যাঁ টেম্পারেচার রেগুলেশন এখন পজ হয়েছে, এবং আমরা কন্ট্রোল রিওয়ার্মিংয়ে যেতে চাইছি কিনা। তো আমরা কনফার্ম করলাম যে আমরা যেতে চাই। তো সঙ্গে সঙ্গে ওর যে সেট টেম্পারেচার 36.5 হয়ে গেল, এবং এই 34 থেকে আস্তে আস্তে ওভার এ পিরিয়ড অফ 10 to 12 আওয়ার্স ও কিন্তু 36.5-এ নিয়ে যাবে। এখন ওর 72 ঘন্টা কুলিং কমপ্লিট হওয়ার পরে আমরা 12 ঘন্টা ধরে ওকে রিওয়ার্মিং করেছি এখন, এবং ওর টেম্পারেচার এখন 36.5 ডিগ্রি চলে এসছে, এবং ওর কুলিং জ্যাকেট খুলে দেওয়া হয়েছে, এবং আমরা অ্যাম্পলিটিউড ইজিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর ট্রেসিং। ওর যে রিয়েল টাইম ইজি সেটাও খুব সুন্দর, এবং ওর যে অ্যাম্পলিটিউড ইজি সেটাও খুব সুন্দর। অ্যাম্পলিটিউড ইতে দেখা হয় যে অ্যাকচুয়ালি ওর যে ট্রেসিং, ব্রড ট্রেসিংটার আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটোই মোর দ্যান 5, মানে আপার লিমিট হচ্ছে মোর দ্যান 10 এবং লোয়ার লিমিট হচ্ছে মোর দ্যান 5, এবং সেই সঙ্গে সুন্দর একটা সাইনুসয়েডাল প্যাটার্ন আছে যেটা নর্মাল ব্রেন ফাংশনকে ইন্ডিকেট করছে।
তো আশা করি এর যে কুলিং সেটা খুবই কাজ দিয়েছে এবং ওর সব কিছুই হয়তো নর্মাল থাকবে। পরবর্তীকালে ওর আমরা এমআরআই করে দেখব যে কোন কোন জায়গাগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশা করি ও ঠিকঠাক থাকবে। এইবারে ওর আমরা ভেন্টিলেশন আস্তে আস্তে কমাবো, ওর যেগুলো সিডেটিভ চলছিল, যেগুলো অ্যান্টি এপিলেপটিক চলছিল সেগুলো আস্তে আস্তে কমাবো এবং আস্তে আস্তে ওকে ভেন্টিলেশন থেকে বের করা হবে এবং এরপরে ওকে আস্তে আস্তে খাবার শুরু করা হবে। তো বার্থ অ্যাসফিক্সিয়া বা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়াতে একমাত্র থেরাপি যেটা অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন ডেভেলপড নেশনস সেটা হচ্ছে হোল বডি হাইপোথার্মিয়া বা কুলিং থেরাপি, এবং এটা একটা খুবই জরুরি একটা জিনিস। এবং কারোর যদি বেবি হঠাৎ মানে জন্মের পরে কাঁদতে না পারে এবং তার যদি ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তাকে 6 ঘন্টার মধ্যে যদি আমাদের এই হসপিটালে নিয়ে আসা হয়, তাকে আমরা যদি কুলিং করি এবং তার যদি এরকম সেরিব্রাল ফাংশন মনিটর করে দেখি যে হ্যাঁ সে ভালো আছে, ইমপ্রুভ করেছে, তাহলে তাকে যথেষ্ট একটা ভালো ফিউচার দেওয়া যায়। আদারওয়াইজ কিন্তু বিকলাঙ্গতা হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো কারোরই যদি এরকম বার্থ অ্যাসফিক্সিয়া হয় যে জন্মের পরে বাচ্চা কাঁদতে পারেনি এবং খুবই খারাপ অবস্থায় আছে, তার কনভালশন হয়েছে, তাকে যদি চিকিৎসা শুরু করতে হয় তাহলে কিন্তু 6 ঘন্টার মধ্যে শুরু করতে হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি এখানে শিফট করলে তবেই সেটা সম্ভব। এরপরে ও কেমন রইলো সেটা আবার পরে জানাচ্ছি। এই সেই বেবি যাকে আমরা হোল বডি হাইপোথার্মিয়া বা কুলিং থেরাপি দিয়েছিলাম। আজকে 17 দিনের মাথায় সে আজকে ভালো হয়ে বাড়ি যাচ্ছে। দেখুন কি সুন্দর পিটপিট করে চেয়ে আছে, আমাদের কথা শুনছে আর মাঝে মধ্যে হাসছে। কি কেমন আছো? তো আজকে সে সম্পূর্ণ সুস্থ, যেহেতু ওর বাবা মা বা বাড়ির লোকেরা আমাদের এখানে খুব দ্রুততার সঙ্গে পৌঁছয় এবং আমরা ওকে কুলিং থেরাপি 6 ঘন্টার মধ্যে চালু করতে পারি। এক্ষেত্রে আমরা 3 ঘন্টার মাথায় আমরা চালু করে দিয়েছিলাম এবং আজকের এই যে এতদিনের লড়াইয়ের পরে আজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায়, অ্যালার্ট ওরিয়েন্টেড, এখন দেখলে কেউ বলবেই না যে ওর সমস্যা এগুলো হয়েছিল। আজকে সে ভালো হয়ে বাড়ি যাচ্ছে।